তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের অনেকের প্রশ্ন, শুধু তোমাদের না, মানে আমার জীবনে যত প্রশ্ন আমি সম্মুখীন হয়েছি, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি স্কিন কেয়ার কীভাবে করি, আর এই বয়সেও কি করে এত স্কিন গ্লো করে, এই নিয়ে প্রচুর মানে প্রশ্ন এবং টন্টিটকিরিও যেটা আর কি সবসময় সবাইকেই ফেস করতে হয়, ভালোর পাশে খারাপ, দিনের পাশে রাত, সেই রকম আর কি। তা চলো আজকে তোমাদের অনেকের প্রশ্নের উত্তর আমি দেব এবং সব মন থেকে ভালোবেসে হৃদয় দিয়ে বলবো। কোনোটার মধ্যে অতিরঞ্জিত থাকবে না, আর বাড়াবাড়ি কিছু থাকবে না। যেটা আমার জীবনের ফ্যাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রথমে একটু গল্প করে নিই। একদম আমার প্রথম থেকে স্কিন কেয়ার রুটিন নিয়ে শুরু করি। মানে স্কিন কেয়ারটা তো আর আজকে করলে আজকেই ফল পাওয়া যায় সেরকম ব্যাপার না, সেই গল্পটাই পুরো তোমাদের সাথে করি। আমার মা ছোট থেকেই মানে আর্টিফিশিয়াল জিনিসের ওপরে খুব একটা প্রাধান্য দিত না। তো আমি যখন একটু বড় হলাম, মানে মানে ধরো ক্লাস 11-12 থেকে আমার মা আমাকে, আমি দেখেছি ছোটোবেলাটা তো আমার অতটা মনে নেই, 11-12 থেকে আমি মাকে দেখেছি আমাকে বেসন মাখাতো, মানে মাখতে বলতো। তো আমি তো ভীষণ একটুখানি লেজি টাইপেরই ছিলাম বরাবর, তো কোনো দিন মাখতাম কোনো দিন মাখতাম না, বেসনটাই বেশি গুরুত্ব দিত আর কি। আচ্ছা, তো আমার মনে পড়ে বিয়ের আগে তো আমি কোনো দিন পার্লারে ফেসিয়াল টেসিয়াল করেছি বলে মনে হয় না। তো যেটা করতাম সেটা হচ্ছে হেনা করতাম, এবং তখন কি হেনা ইউজ করতাম সেটা মনে পড়ছে না, কিন্তু মা তার সাথে অনেক কিছু মানে টক দই, কফি পাউডার এসব দিয়ে চুলের যত্ন করতো। আর স্কিনের যত্ন বলতে গেলে একদমই হচ্ছে টক দই আর বেসন আর শশার রস গরমকালে ব্যবহার করাতো। এইটুকুনি আমার মনে আছে, যতটুকু স্মৃতিতে আমার আছে। আর তখনকার সময় এতটা পার্লারের মানে আমাদের কোনো ধারণাও খুব একটা ছিল না, শুনতাম এগে যাচ্ছে পার্লারে, যাচ্ছে পার্লারে। বিয়ের পর হলো কি, যখন কলকাতায় এলাম, আমার তো বর্ন অ্যান্ড ব্রট আপ দুর্গাপুর আমি, তো যখন আমি ধরো বিয়ের পর কলকাতায় এলাম, তখন কিন্তু পার্লার মোটামুটি মানে লোকে মানে যাচ্ছে। আর আমি বিয়ের সময় আর বিয়ের দিন আর বৌভাতের দিন দুটো দিনই পার্লারে সেজেছি, তাই ওইখানে একটা কিন্তু আকর্ষণ তৈরি হয়েছিল। তো বিয়ের পর কি করলাম, একটু তো বড় বড় ভাব এসে গেল, নিজের হাতে পয়সা এসে গেল, একটু স্বাধীন হলাম বলতে পারো। তো সেটা তখন কি করলাম, বিয়ের পর ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি কিছু আসলে বা দুর্গাপুজো, তখন একটু পার্লারে গিয়ে ফেসিয়াল করতাম। আর তোমার আর কিছু করতাম বলে আইব্রোটা করতাম, আইব্রোটা বরাবর করে আসছি, মানে সেই বিয়ের আগে থেকে আমার ভীষণ মোটা ভুরু ছিল, জিটি রোডের মতো। আমি বলতাম আমার ভুরুটা হচ্ছে জিটি রোড। তো এত, তারপরে তো ধরো ছেলেরা হলো, তখন ছেলেদের পেছনে দৌড়াদৌড়ি করতে ফেসিয়াল এই সমস্ত কোনোদিনই আর কি কিছু ছিল না। তবে আমি বরাবরই ইউজ করতাম হচ্ছে তোমার জনসনের মানে বেবি লোশনটা। জনসন বেবি লোশন বিয়ের আগেও ইউজ করেছি, বিয়ের পরেও ইউজ করেছি। ওটার প্রতি আমার মানে আর কোনো আইডিয়াও ছিল না যে অন্য কিছু ইউজ করা যায়। জনসন বেবি লোশনটাই আমি বরাবর, মানে অনেকে হয়তো বলবে যে বেবি নাও অথচ বিয়ে হয়ে গেল অথচ বেবি লোশন। হ্যাঁ, আমাদের তো অতটা পরিধিটা অত বড় ছিল না, যেটা ইউজ করতাম সেটাই। মানে আমাদের অত তো নেটওয়ার্কিং ছিল না যে এটা মাখলে ওটা হয় ওটা। এখন যেমন ইউটিউব ফেসবুক খুললে কত রকম তার জ্ঞান ভাণ্ডার মানে বিকশিত করা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তখন সেটা ছিল না। জনসন বেবি লোশনই ইউজ করতাম, কখনো কখনো ল্যাকমি ইউজ করেছি বলে মনে হচ্ছে, কিন্তু খুব একটা না। আমি জানো তো মানে ক্রিম বা কসমেটিক্সের ওপর খুব একটা কোনোদিনই নির্ভরশীলতা আমার ছিল না। তো এই করতে করতে চললো। এক দুবার পার্লারে গেছি মানে বিয়ের পর বলছি, ছেলেরা তখন হয়ে গেছে, মানে বিয়ে বাড়ি পড়েছে ধরে নাও। সেই বিয়ে বাড়িতে সাজাতে গিয়ে আমাকে এমন ভূতের মতো আমাকে সাজিয়ে দিয়েছিল যে আমার পার্লারের প্রতি একটা বীতশ্রদ্ধা এসে গেছিলো। তারপরে কি হলো, পার্লারে যতবার গেছি, দু একবার গেছি, যাইনি বলবো না, যতবার গেছি আমি শুনেছি অনেকের মুখে তখনকার দিনে যে ওরা মানে ওই সেই সময় বলতো যে ক্রিমের কৌটোগুলোকে ফাঁকা হয়ে গেলে ওরা নাকি সস্তার ক্রিম ভরে পার্লারে ইউজ করে। এই সব শোনার পর আমি জীবনেও কোনোদিন আর পার্লার যাইনি। জীবনে যাইনি মানে বলতে গেলে আমি লাস্ট 15 বছর পার্লার যাইনি। একটা বোন আছে, সে আমাকে বাড়িতে এসে আইব্রো করে দেয়, কখনো কখনো ফেসিয়ালও, আজ থেকে 7-8 বছর আগে ফেসিয়ালও করতাম। 7-8 বছরের মধ্যে আমি কোনোদিন এখনো পর্যন্ত ফেসিয়াল করিনি।
তো 7-8 বছর আগে ফেসিয়াল করেছি যখন, তখন ওই বোনটা এসে আমাকে আইব্রো করে দিত। এবার আমার তো ওই পার্লারে গিয়ে ক্রিমের ব্যবহারটাই আমার ভয় লাগতো। তো সেই জন্য আমি বাড়িতে তখনকার দিনে একটাই ব্র্যান্ড খুব মানে পপুলার ছিল, সেটা হচ্ছে তোমার সাইনাজের যত প্রোডাক্ট কিনে এনে বাড়িতে রাখতাম। তারপর ওই বোনটা আসতো, এসে ওই সাইনাজের প্রোডাক্টগুলো দিয়ে বাড়িতে ফেসিয়াল করে দিত। যখনই ডাকতাম তখন আসতো। এটাও খুব যে একটা রেগুলার বেসিসে হতো তা নয়। তবে আমার বাবা খুব উজ্জ্বল ফর্সা ছিলেন। হ্যাঁ, আমি মনে করি যে এই গায়ের রঙটা বলো, গ্লো বলো, স্কিন, চুল সবটাই না বেশ কিছুটা জেনেটিকের ওপর নির্ভর করে। মানে এটা আমার মত আর কি, মানে আমি ভাবি। আর আরেকটা হচ্ছে, ভালো হয় স্কিন, চুল তুমি যদি ভেতর থেকে ফিজিক্যালি হেলদি থাকো। তো এই দুটো কারণে চুল আর স্কিনটা ম্যাটার করে। আর বাইরে থেকে ক্রিম ব্যবহারটাতে আমি খুব একটা বিশ্বাসী নই। মানে ফেসিয়াল করলাম, স্পা করলাম, তাতে আমি ফর্সা হয়ে গেলাম, চুল ভীষণ হয়ে গেল, এগুলোতে আমি বিশ্বাসী নই। আমি নোটিস করলাম, মানে আমার একটা দুটো করে ছিল ফ্রেকেলস, এখন যেটার নাম জানি ফ্রেকেলস, আগে জানতাম যে আজ থেকে 15 বছর আগে ভাবতাম ওটা হচ্ছে তিল। আমার বাবারও ছিল। তো এটা জেনেটিক। তো আমাকে ওই একটা দুটো হতে হতে বেশ অনেকগুলো ফ্রেকেলস আমার মুখে কিন্তু হচ্ছিল। তখন আমি 10 বছর আগে আমি একটা ভালো ডার্মাটোলজিস্টের কাছে যাই, তো শুধু এই ফ্রেকেলসের জন্য। তো তখনই ফ্রেকেলস কথাটা জানলাম। তার আগে তো আমি বলেছি, ডাক্তারের কাছে গিয়ে বলছিলাম, ডাক্তারবাবু আমার এই তিলগুলো হয়েছে। বলছে এগুলো তিল নয়, এগুলো হচ্ছে তো আপনার ফ্রেকেলস। আপনার হয়তো বাবা মা কারোর আছে। আমি বললাম হ্যাঁ, আমার বাবা তো খুব ফর্সা ছিলেন, আর বাবারও এরকম সারা মুখ, গা, হাত পায়ে ছিল। বলছে এটা পুরো জেনেটিক এবং এটা কিউরেবল নয়। আর এইটা একমাত্র আপনি সারাতে চাইলে এটাকে আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে, তাও সেটা খুব টেম্পোরারি, মানে ওপর ঠিক হবে, আবার কিছুদিন বাদে এটা হবে। তো এটা একটা টেন্ডেন্সি হয়ে যাওয়া। তো এটা কোনোদিন কিওর হয় না, এটা ফর্সাদের হয়, খুব কমন একটা ডিজিজ। মানে ডিজিজ মানে এটা প্রবলেম আর কি, ঠিক ডিজিজ না, প্রবলেম। এই কারণে যখন গেলাম তখন উনি আমাকে এইটা সাজেস্ট করলেন, সেটাফিল বললেন যে কোনো একটা টোনার ইউজ করবেন, যে কোনো একটা টোনার ইউজ করে এই সেটাফিল এই ক্রিমটা ইউজ করবে। তো আমি বললাম, তখন তো বায়োটিক ছিল না, তখন আমি এমনি জাস্ট ডাবরের রোজ ওয়াটার ইউজ করতাম। তখন ওই ডাবরের রোজ, আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, তো তখন আর কি ডাবরের রোজ ওয়াটারটাই অ্যাজ আ টোনার জানতাম, আর ওটা ইজিলি অ্যাভেলেবেলও ছিল, তো ওটাই ইউজ করতাম। তারপরে সেটাফিল ইউজ করতাম, ময়েশ্চারাইজার, আর এই একটা সানস্ক্রিন, এই দুটোই উনি একসাথে দিয়েছিলেন। আর তারপরে তো দীর্ঘ 10 বছর এইটুকুই আমার ছিল স্কিন কেয়ার রুটিন। আর যদি বলতে চাও কোনো প্যাক, তো আমি প্যাক হিসেবে করতাম কি জানো? প্যাক হিসেবে আমি এই যে মধু, প্রাকৃতিক উপায়ে মধু, আর তার সাথে হচ্ছে এই কলা। এই কলা আমি পুরো এইভাবে ছাড়িয়ে যেটা করি, কোনো ট্যাগ বানানোর কোনো ব্যাপারই নেই। একদম 2-1 ফোঁটা মধু এই যে এরকম করে মাখিয়ে নিই, ব্যাস। নিয়ে যেটা করি, এই যে জাস্ট এইরকম করে ঘষে নিই। যখনই সময় সুযোগ পাই তখনই। কলার খোসা থাকলেও মন মেজাজ ভালো থাকাটাও কিন্তু খুব দরকার, নাহলে সব কিছুই ভালো লাগে না। এইরকম করে ঘষে নিয়ে এখন লিপস্টিক পরে বসেছি তো একটু সমস্যা, নাহলে পুরো মুখটাই করতাম। তোমাদের জাস্ট দেখাচ্ছি, এরকম করে ঘষি জাস্ট। আচ্ছা, কলা দিই আর মধু দিই বেশিরভাগ শীতকালে, হ্যাঁ। আর তোমার গরমকালে কিন্তু পাকা পেঁপেও দিই, তোমার পাকা পেঁপে আর মধু, এই দিয়ে আর কি একটু ঘষে নিই। বেশিরভাগ কলাটাই দিই, কারণ কলাটা খাওয়া হয় বেশি, হ্যাঁ, আসে বেশি। আর ওইভাবে করে একটু হালকা গরম জল দিয়ে মুখটা মুছে নিই। কিন্তু এখানে এখন ঠান্ডা জল ব্যবহার করলাম, কারণ এখন তো আমি তোমাদেরকে ক্যামেরার সামনে করছি, এখন তো সেই প্রস্তুতি নেই আমার কাছে, গরম জল আমার কাছে এখন সামনে নেই, তাই জন্য এটা দিয়ে করলাম। তো এই হচ্ছে আমার। আর গরমকালে যেটা করি, মানে যদি দেখি খুব অনেকদিন স্কিনটা খুব একটুখানি ডাল হয়ে গেছে, তখন টক দই আর তোমার চালের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে 1-2 ফোঁটা মধু দিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাব করে নিই।
খুব ফ্রেশ হয়ে যায় জানো। তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। এই সমস্ত ন্যাচারাল, কোনো পয়সা লাগে না, কোনো টাকা খরচা নেই, মানে খুব ন্যাচারাল পদ্ধতিতে স্কিন। কিন্তু আমি যেটা মনে করি জানো তো, স্কিনটা হচ্ছে কিন্তু ভেতর থেকে তোমাকে সুন্দর হতে হবে, ভেতর থেকে তোমাকে হেলদি হতে হবে, তবে তোমার স্কিন গ্লো করবে। তবে সবসময় একটা মজা আনন্দের মধ্যে, দেখো আমাদের জীবনটা কিন্তু ভগবান কাউকে ওরকম করে পাঠায়নি যে খুব আনন্দ হাসি খুশি দিয়ে, কিন্তু ওই দুঃখটাকে ভুলে যে গিয়ে আনন্দে হিহি করে হেসে ফেলতে হবে। মানে এটা খুবই কঠিন শুনতে লাগে, মানে করতেও খুব কষ্ট, কিন্তু এটা করতে পারলে ভালো। আমি চেষ্টা করি আমার ভেতরে যাবতীয় কষ্টকে আমি খুব চট করে কেঁদে ফেলতে পারি জানো তো। এটা আমার একটা খুব অ্যাডেড অ্যাডভান্টেজ, আমি খুব চট করে কাঁদি এবং চট করে হাসি। মানে কেঁদে ফেললাম তো আমার কষ্ট দূর হয়ে গেল, এবার আমি আবার হি হি করে হাসতে পারি। এটাই মনে হয় আমাকে ভালো রাখে। মানে আমার যা কিছু তোমরা ভালো দেখো, এইটাই হচ্ছে আমার ভালো থাকার মূল রসদ আমি মনে করি। আচ্ছা, অনেক বেশি কথা হয়ে গেল। আমি ভীষণ গল্প করতে ভালোবাসি, তোমরা সবাই যারা জানো তারা তো জানোই। আচ্ছা, এই দুটো তো হয়ে গেল। দেখো, আফটার স্নান করার পর, আফটার বাথ, এই যে একটা টোনার, আগে গোলাপ জল ইউজ করতাম, এখন বায়োটিকের হানি ওয়াটার, এখানেও মধুতে আমার ভীষণ বিশ্বাস। হানি ওয়াটার দিয়ে এই যে টোনারটা লাগাই, টোনার লাগিয়ে এই ময়েশ্চারাইজার, রোদ্দুরে গেলে এপি সফট হচ্ছে তোমার SPF 50, এপি সফট SPF 50, এটা হচ্ছে রোদ্দুরে গেলে। কিন্তু সব সময় করি কিন্তু নয়, শীতকালে কিন্তু আমি খুব একটা সানস্ক্রিন ইউজ করি না। আর সত্যি কথা বলতে কি, আমি খুব একটা রোদ্দুরে বেরোতে হয়ও না। তো খুব ইউজ করি হচ্ছে সমুদ্রের পাড়ে গেলে, অবশ্যই মাস্ট, তখন তো আমি হাতেও মাখি। হ্যাঁ, মানে হাতে পায়ে গলায় টলায় সব জায়গাতেই মাখি। তো সানস্ক্রিন আমি খুব, এই যে মার্চ থেকে জুন পর্যন্ত আমি সব সময় ইউজ করি। আর করি যখন খুব ভাদ্র মাসের অতিরিক্ত গরমে বেরোচ্ছি তখন করি, এইরকম আর কি। মানে খুবই রোজকার ব্যবহারের জন্য আমি ইউজ করি না। এই হচ্ছে। এবার দেখো, 10 বছর আগে ফ্রেকেলসের প্রবলেমের জন্য গেছিলাম, তখন এই দুটোকে নিয়ে সম্বল করে 10 বছরটি কাটালাম। হ্যাঁ, এরপরে কি হলো, আর এই ডাক্তারই কিন্তু আমাকে কলা আর মধু সাজেস্ট করেছিলেন। ইনি কিন্তু খুব বড় ডাক্তার। হ্যাঁ, মানে শুনেছি কলকাতা মেডিকেল কলেজের মানে হেড আর কি, হ্যাঁ, HOD। তো উনি বলেছিলেন আপনি অত কিছু, আমি বললাম দেখুন, আমি গিয়ে একদম স্যারেন্ডার করেছি যে আমি না অত ক্রিমের পেছনে পয়সা খরচা প্রথম কথা করতে পারি না, করবও না, আমার বিশ্বাসও নেই। তখন উনি আমাকে বললেন যে আপনার তো এজ হচ্ছে, আর সব থেকে যেটা বড় কথা, আমি হচ্ছি একজন থাইরয়েড পেশেন্ট। থাইরয়েড আমার বহু বছর, আমার ছোট ছেলে হওয়ার পর থেকে আমার থাইরয়েড। এবার থাইরয়েড হলে তোমরা হয়তো অনেকেই জানবে যে স্কিন চুলের প্রবলেম খুব হয়। যেমন আমার চুল তোমরা এইটুকু দেখছো তো, আমার যারা প্রথম থেকে যুক্ত বা আছো, বা যারা প্রথম থেকে দেখেছে তারা জানে, কোনো সময় আমি সোশ্যাল মিডিয়ায় কখনো ইউটিউবে যদি পারি ছবিও পোস্ট করতে পারি, কখনো আমার এত চুল ছিল, কোমর কি মানে একদম এই অবধি, পিঠ ছাড়িয়ে খাটে লাগতো, এতটা চুল ছিল আমার বিয়ের সময়। এবার সেই চুল আমার যখন থাইরয়েড হলো, দেখি চুল পড়ে যায়, ভাবি অযত্ন করছি তাই জন্য হয় বুঝি, ছেলেরা ছোট, শরীর কিছুর প্রতি তো যত্ন নেই, তাছাড়া একটা আমরা সবাই ভাবি কলকাতার জল ভালো না তাই জন্য হয়তো হচ্ছে, কিন্তু এটার মূল কারণ যে ছিল থাইরয়েড, সেটা আমি জানতে পারলাম বহু বছর পর। যখন জানলাম তখন আমার চুল প্রায় শেষ, বুঝেছো তো, প্রায় টাক যাকে বলে। তো যাই হোক, তো চুলটা তো আর ফিরিয়ে আনা গেল না, ফিরিয়ে আনা যায়ও না, কারণ হরমোনাল ইমব্যালেন্স থাকলে চুল স্কিন কোনোটাই ভালো থাকে না। তো ওই ডাক্তারই বললেন কি যে আপনি যখন ক্রিম ইউজ করবেন না, আমিও সাজেস্ট করবো না অ্যাজ আ ডার্মাটোলজিস্ট, আপনি কলা আর মধু স্কিনে লাগান, কারণ আপনার স্কিনের টাইপ হচ্ছে নর্মাল টু ড্রাই। আর এসি তো এখন সবাই ব্যবহার করে, এবার এসির জন্য অনেক সময় স্কিন ড্রাইও হয়ে যায়। তা আপনি এটা ইউজ করুন। আর উনিই বলে দিলেন চালের গুঁড়ো আর টক দই, এইগুলো আপনি ইউজ করুন। আপনার এখন এই 40+ বয়স, তখন তো 40+ বয়স ছিল, তখন এই বয়সে আপনার এটা খুবই উপযুক্ত, মানে স্যুট করবে আর কি আপনার। তো সেই হিসাবেই চলছিল, চলতে 10 বছর তো এই চললো। 1-2 বছর, এই গত বছর ফেব্রুয়ারি মাসে হঠাৎ আমার মনে হলো যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, এবার তো স্কিনের রিঙ্কেলস এখনও আসেনি কিন্তু আসবে তো, হ্যাঁ, তাহলে তার কি একটা কোনো প্রিকশন নেওয়ার জন্য যাব না ডার্মাটোলজিস্টের কাছে। তখন ওই ডাক্তার অনেক দূরে বলে আমাদের কাছাকাছি একজন খুব লেডি ডক্টর আছেন,
তো খুব ভালো ডাক্তার। তো ওনার কাছে গিয়ে বললাম যে এরকম অ্যান্টি এজিং কিছু দেওয়ার জন্য, তখন উনি আমাকে এইটা দিলেন, এই যে রেভিব্রা A15+, রেভিব্রা A15+। এটা হচ্ছে তোমার এই যে একটা ক্যাপসুল, এই ক্যাপসুলগুলো এরকম করে ফাটিয়ে সারা মুখে মেখে নিতে হয়। আর এইটা হচ্ছে আন্ডার আই জেল। এই দুটো জিনিস এখন গত 1 বছর ধরে আমি এটা মাখি, এই দুটো জিনিস মাখি। সবার আগে রাত্রির বেলা আমি সকালবেলা সেটাফিলের সাবানটা ইউজ করি। হ্যাঁ, সেটাফিলের সাবানটাই কিন্তু আমি মাখি। সেটাফিল হচ্ছে আমার কাছে একটা খুব ভালো ব্র্যান্ড, মানে আমি সেটাফিলের ওপর ভীষণ আমার ভরসা। সেটাফিলের সাবানটা আমি ইউজ করি, করে আমি এই বায়োটিক টোনার ইউজ করি, তারপরে আমি এই ময়েশ্চারাইজার ইউজ করি, আর রোদ্দুরে গেলে এইটা ইউজ করি। খুবই সিম্পল। আর রাত্রির বেলা এইটা দিয়ে আমি মুখ মুছি, একটা ছেড়ে দুটো দিয়ে মুখ মুছি। আর ডাবরের না একটা ক্লিনজার আছে, যদি দেখি খুব মুখে নোংরা পড়েছে, মানে খুব বেরিয়েছি টেরিয়েছি, তখন আমি ডাবরের ক্লিনজারটা দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিই, করে মানে তারপরে এটা দিয়েও আবার পরিষ্কার করি, করে রাত্রির বেলা এই যে একটা ক্যাপসুল, এটা ফাটিয়ে মুখে দিয়ে দিই। এটা হচ্ছে রেভিব্রা A15+। হ্যাঁ, এইটা দিয়েছে একটা, আর এইটা হচ্ছে আন্ডার আই জেল। মেখে তারপরে 10 মিনিট বাদে এইটা মাখি, আবার মেখে ঘুমাতে চলে যাই। এই হলো আমার সারা দিনের স্কিন কেয়ার রুটিন বলতে পারো। আর এই হচ্ছে হার্বাল উপায়ে কলা আর মধু আর টক দই আর চালের গুঁড়ো, কখনো কখনো শশা, কখনো কখনো পাকা পেঁপে মুখে মাখি, আর কিচ্ছু না। আর এই জিনিসটা, আচ্ছা এবার বডি লোশন হিসেবে নিভিয়া বরাবর মাখি। কখনো কখনো কেউ যদি ভেজলিন না আমাকে গিফটও করে বডি লোশন, তখন ওগুলোও মেখে ফেলি, নষ্ট করি না। আমার বাড়িতে তো কোনো মেয়ে নেই খেয়ে মাখবে, আমি মাখি। তো আর ঘুরে ফিরে সেই নিভিয়াতেই আসি, কারণ নিভিয়াটা আমার সবচেয়ে পছন্দের। আর এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে আমি লোভ করে কিনেছি। এই জিনিসটা কি বলতো, একবার আমি এরকমই ফেসবুক না কোথাও দেখেছি, বুঝেছো তো, একজন এরকম ঠান্ডা ঠান্ডা বরফের মানে গরম থেকে এলো, এসে এরকম করে ঘষছে মুখে চোখে। তো আমার এত ভালো লাগলো, এই যে আমি এখন ঘষছি না, এত ভালো লাগে, এত সুদিং, এত আরাম লাগে, বিশেষ করে গরমকালে। হ্যাঁ, আমি তখন ভাবলাম এটা আমি একটা কিনবো। কিনে সেই থেকে রেখেছি, বিশ্বাস করবে না, 2 বছর হয়েছে। 2 বছরে 10 বার করেছি কিনা সন্দেহ। আজকে তোমাদের দেখানোর জন্য এটাকেও অ্যাড অন করেছি। ওই গরমকাল, খুব গরমের মধ্যে থেকে আসলে তখন একটুখানি করে নিলাম, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, মানে আমার কিন্তু করার ইচ্ছা প্রবল, কিন্তু কোনোটাই করে উঠতে পারি না, সত্যি কথা বলতে। কি জানি কেন, একটু প্রায়োরিটি বেসটা বোধহয় কম, মানে খুব একটা, বললাম না একটু এ ব্যাপারে একটু লেথার্জি আমার, অত আমি পারি না, এই হলো। আর চুলের ক্ষেত্রে আমি সেরকম কিচ্ছু ইউজ করি না, 7 দিনে 1 দিন নারকেল তেল ইউজ করি, যেটা আগেও করতাম। আর হচ্ছে একটা রেডিমেড হেনা ইউজ করি, যেটা আমার এখন প্যাকেটটা ফুরিয়ে গেছে। আমি ওটা খুব ভালো, আমার স্যুট করেছে, ওটা আমি গত 1 বছর ধরে ইউজ করি। আগে শাহনাজের হেনাটাই ইউজ করতাম, কিন্তু জানি না কেন শাহনাজের হেনাটা মাখলে আমার মাথায় খুব চুলকাতো, তাই জন্য ওটাকে বন্ধ করে এই রেডিমেড হেনাটা, এটাকেও ফেসবুক থেকে আমি লিঙ্কটা পেয়েছিলাম। হ্যাবিট্যাট মনে হয়, খুব জোর মনে হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে হ্যাবিট্যাট রেডিমেড হেনা, খুব ভালো, খুব আমার পক্ষে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাসে 2 বার মাখি ওটা, কারণ এখন তো 2-1টা 3-4টে করে চুল পাকছে, তো সামনের দিকটা বেশি, তো আমি ওটা ইউজ করি, আর কিচ্ছু নয়। তবে আমি সর্বোপরি আমি একটা জিনিসই মনে করি, যে স্কিন আর চুল শুধু ওপর দিয়ে করলে আসে না, এটা জেনেটিক হতে হবে। আর একটা হচ্ছে তোমার ভেতর থেকে তোমাকে হেলদি হতে হবে, তোমাকে প্রচণ্ড হ্যাপি হরমোন সিক্রেশন তোমার বডিতে হতে হবে, মানে তুমি খুব হ্যাপি থাকবে, তবে তুমি খুব হাসলে, গল্প করলে, মজা করলে, তবে তোমার একটা স্কিনের মধ্যে গ্লো মনে হয় অটোমেটিক্যালি এসেই যায়। এইটা আমার বিশ্বাস, আমার যেটুকুনি মতামত আমি তোমাদের জানালাম। এই হলো আমার খুবই একটা মানে ছোটোখাটো স্কিন কেয়ার রুটিন, যেটা 50+এও আমার ঠিক, দেখো সত্যি কথা বলতে কি, আমি লাইভ করতাম না, সব থেকে বেশি প্রশ্ন আমাকে এটাই সম্মুখীন হতে হয়েছে, আমি স্কিনে কি করি, আমি স্কিন এত গ্লো করে কেন দিদি, তোমার স্কিন এত গ্লো করে কেন, তুমি কি মাখো। হ্যাঁ, তো তখন বলতাম,
কিন্তু সেটা তো লাইভ, এত কিছু তো নিয়ে বসা যায় না, ইয়ে করা যায় না। তাই আজকে একটা ভিডিওই বানিয়ে ফেললাম, কারণ এই ভিডিওটা আমাকে অনেকে বলছিল। এটা গেল আমার স্কিন কেয়ার রুটিন। জানো তো, থাইরয়েড যখন আমার হলো তখন আমি প্রায় 90+ ওয়েট গেইন করে ফেলেছিলাম, মানে 90 কেজি প্লাস ওয়েট ছিল আমার। সেইখান থেকে আমি কি করে ট্রান্সফর্ম করে 65, এখন একটু মানে গত পুজো থেকে, দুর্গা পুজো থেকে, যারা তোমরা আমার সাথে খুব মানে যুক্ত আছো তারা জানো যে আমি একটা খুব বড় হেলথ প্রবলেমের সাথে ফেস করছিলাম। তো সেই হেলথ প্রবলেমের জন্য আমার অনেক এক্সারসাইজ বন্ধ হয়ে গেছিলো, মানে অনেক কিছুই আর কি বন্ধ ছিল। তা সেই জন্য আমি একটু ওয়েটটা এখন 5 কেজি মতো ওয়েট গেইন করে আছি এখন। তো এই 5 কেজিটা আমাকে আবার কমাতেও হবে। হ্যাঁ, কারণ আমি তো আবার নাচ টাচ টুকটাক করি, তো নাহলে তো শরীর ভারী হয়ে গেলে তো ওগুলো কষ্ট হয়। তো সেই জন্য আর কি। তো আমি কি করে 90 কেজি প্লাস থেকে 65 কেজি প্লাসে ট্রান্সফর্ম করলাম, সেই গল্পও তোমাদের সাথে একদিন আমি করব, কেমন? আগে যে একেবারে কসমেটিক্স পছন্দ করি না বলে কিনতাম না এমন কোনো ব্যাপার না, কিন্তু কখনো কখনো লোভ ব্যাপারটা ছিলই। এরটা দেখি আর একটু ভালো হবে, ওরটা দেখে আর একটু স্কিনটা ভালো থাকবে বলে কিন্তু এটা ওটা টুকটাক কিনতাম। কিন্তু কিনলে কি হবে, ইউজ করতাম না, ওই এক্সপায়ার্ড হয়ে যেত ডেট, ফেলে দিতে হতো ডাস্টবিনে। এরকম হয়েছে প্রচুর। তবে এই দুটো হচ্ছে আমার একেবারে আজীবনের সঙ্গী বলতে পারো। এই দুটোকে ছাড়া চলবে না। আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। এই দুটো আমার সোনার গৌড়। চলো, ভালোই লাগলো। আজকের টপিকটা খুব সুন্দর ছিল, মানে আমার পছন্দের ছিল আর কি। আমি সাজতে ভালোবাসি, জানো তো, আমি ইয়াররিংস পরাই, আমি সাজতে ভালোবাসি, ড্রেসের সাথে ম্যাচ করে সব কিছু নেওয়া টেওয়া, সাজতে ভালোবাসি। কিন্তু মেকআপ জিনিসটা বা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই জিনিসগুলো আমি খুব একটা মানে ওই বলো লেজিনেসের জন্যই করি না। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের স্কিন কেয়ার, ডেলি স্কিন কেয়ার রুটিন। খুব ভালো থেকো। কোনো কিছু হেল্প হলে আমাকে অবশ্যই জানিও, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। চলো, টাটা।